এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল। খুব বিরক্ত হয়ে রয়েছি। কালকে থেকে যা যা ঘটনা দেখছি, দেখে মানে মাথা ধরে গেছে আর কি, মাথা ধরার মতোই গল্প চলছে। খুব বিরক্ত মনে হচ্ছে যে কি দেখছি এগুলো, ওয়াইটিতে কি নিয়ে চর্চাই বা করছি, মানে বাজে লাগছে। বিশ্বাস করো, এরা কারা? এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কি ইনফ্লুয়েন্স করছে এই নিয়ে বহুবার হয়ে গেল, বহুবার, মানে এই নিয়ে আমরা 3বার দেখে ফেললাম, তাই তো? মানে জীবন নিয়ে খেলা, হাতের মুঠোয় জীবন নিয়ে খেলছে। এত খারাপ লাগে না, মানে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম জানো। কালকের পর থেকে ভাবছিলাম যে আমার বাবা, ওনার বয়স 69 বছর, মানে উনি যে ছেড়ে চলে গেলেন, এমন একটা রোগে ভুগে গেলেন, মানে একদম শেষ পর্যায়ে এসে ধরা পড়লো। যাই হোক, কিছু করতে পারলাম না, একটা এত বড় অপারেশন করিয়েও তাকে রাখতে পারলাম না। সব দিক দিয়ে, মানসিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে আমরা ভুগেছি, তবু মানুষটাকে রাখতে পারলাম না। এই মানুষটা কোমায় যাওয়ার আগে পর্যন্ত জিজ্ঞেস করতাম, আমি বাঁচবো তো, আমি বাঁচবো তো, বাঁচার কি ইচ্ছা ছিল। আর কিছু মানুষকে দেখছি, ছোট ছোট মানে বাচ্চা বাচ্চা ছেলের মেয়েরা, এদের এখন মানে ফ্রি ফ্রি বার্ড যেটা বোঝে, হ্যাঁ, সেই রকমভাবে বাঁচার কথা, পজিটিভ জিনিসকে আঁকড়ে বাঁচার কথা। এই সময় জীবন থেকে চলে গেলে আর ফিরে আসবে না। এরা কিভাবে বাঁচছে? নোংরা ঘেঁটে বাঁচছে, নোংরা ঘেঁটে। আজকে বাবা চলে গেছেন, অনেক দিন হয়ে গেল, 19শে এপ্রিল। তারপরে কতগুলো স্মরণ সভায় গেছি জানো। বাবা থিয়েটার আর্টিস্ট ছিলেন, তো স্টার, বিশাল স্টার না হলেও বাবা বেশ থিয়েটার জগতে অনেকেরই কাছে পরিচিত মানুষ। তো বাবাকে নিয়ে কত স্মরণ সভা মানে অর্গানাইজ করা হচ্ছে, স্মরণ সভার অনুষ্ঠান করা হচ্ছে, আমাদেরকে ডাকা হচ্ছে, আমরা যাচ্ছি সেখানে। ভাবি যে সেখানে সবাই একই কথা বলছে যে চলে তো সবাইকেই যেতে হবে, কিন্তু আরও কিছু দিয়ে যাওয়ার ছিল মানুষটা। এই কথাটা শুনছি আমার বাবাকে নিয়ে, গর্বে বুকটা মানে ফুলে ওঠে যে এই মানুষটার আজকে দিয়ে যাওয়ার ছিল অনেক কিছু, অনেক কিছু দিয়ে যাওয়ার ছিল। আর আজকে ট্যাগ লাইন লাগিয়ে যারা বসেছে সোশ্যাল প্ল্যাটফর্মে, আমার বাবাকে কোনো দিন এই মানে এরকমভাবে চ্যানেলও করতে হয়নি, সোশ্যাল ওয়ার্কারও ছিলেন উনি, হ্যাঁ, বা সমাজ সেবার নামে ভণ্ডামিও করতে হয়নি, কিন্তু তবু কত মানুষ চেনে। এবং তারা, আমার বাবা অনেক এনজিওর সাথেও অ্যাটাচ ছিলেন। তো এই সোমবার দিনই একটা এনজিও থেকে স্মরণ সভা ডেকেছে। তো সেটাই বলছি যে বুক বাজিয়ে বলতে হয়নি সমাজের ভালো করছি, এই করছি, সেই করছি, তবু তারকে নিয়ে মানুষ কি বলছে, অনেক কিছু দিয়ে যাওয়ার ছিল, একজন প্রাণোচ্ছল মানুষ ছিলেন, এইরকম কথা বলছে। আর এইসব মানুষ যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, বা এই যে যারা ডেলি ব্লগিং করে, যাদেরকে নিয়ে কালকে এত কিছু হয়ে গেল, তারা কি করছে, তারা কিভাবে ইনফ্লুয়েন্স করছে, অবাক লাগছে। কি ইনফ্লুয়েন্স করছে? এইসব নোংরা জিনিস ইনফ্লুয়েন্স করছে। হ্যাঁ, কিছু একটা জীবনে হার এসে গেলেই তাহলে নিজেকে শেষ করে দিতে হবে, এরকম একটা জিনিসে ইনফ্লুয়েন্স করছে মানুষকে। এবং তার সঙ্গে প্রত্যেকে যারা এই সমাজ সেবা নামে একটা ভণ্ডামি শুরু করেছে, তারাও কি শিক্ষা দিচ্ছে যে কেউ যদি এটা করে তাহলে সেটাকে নিয়ে বসে এরকম স্ট্রিম লাইভ করে আমরা হাসাহাসি করব। এই দৃশ্য কালকে দেখলাম। দেখো, অনেকে বলবে যে ও নাটক করেছে, নাটক করেছে, নাটক করেছে। আমি জানি না ভাই, নাটক করেছে না সত্যি করেছে, কি করেছে আমি জানি না, হ্যাঁ, কিন্তু আমি একজন মানে আবেগপ্রবণ মানুষ হয়ে বলতে পারি আমার কষ্ট লেগেছে। তোমরা যাই বলো না কেন, আমার খারাপ লেগেছে, ঠিক আছে। হ্যাঁ, অনেক কিছু অদ্ভুত ছিল সেখানে, ও এরকম ওষুধপত্র খেয়ে কমেন্ট বক্সে কমেন্ট পড়ছে, অনেক কিছু। এবার কি বলো তো, মানুষ না মাঝে মাঝে কি হয়, আমি অনেক ডিপলি ভেবেছি বিষয়টা, মাঝে মাঝে মানুষ না বেপরোয়া হয়ে যায়, যা ইচ্ছা তাই করতে মানে করতে শুরু করে দেয়। একটা বিষয়কে নিয়ে ক্রমাগত যদি পুক করা হয় না, তাহলে মানুষ বোধ এরকম পাগলই হয়ে যায়। ওকে ওরকম পাগলামিই কালকে দেখছিলাম, ঠিক আছে। ওর দোষ প্রচুর আছে, রিতমের অনেক দোষ আছে, আমি আবারও বলছি। সেই দিনকে লাইফটা ওর খুলে বসাটাই উচিত হয়নি, ঠিক আছে। কিন্তু
এই ঝিমি, আর নাম ধরছি না, এই ঝিমি যে পাগল হয়ে গেছিল 11 মাস ধরে তার ভালোবাসাকে ফিরে পাওয়ার জন্য, সেই বা কী করছে? সংসারটাকে কি সুন্দর যত্ন করে, ওর কিসের প্রয়োজন অন্যের কমেন্ট পড়ার? কেউ স্ক্রিনশট নিয়ে পাঠালে তাকে পার্সোনালি কাউকে ধমকি চমকি দেওয়ার ওর কি প্রয়োজন ছিল বলো তো? কি প্রয়োজন ছিল? আর ও কি করে রিতমের কাছ থেকে আশা করে যে ও কিছু একটা অ্যাকশন নেবে সেটার জন্য? হ্যাঁ, ও নিজে কি করেছে এতদিন ধরে? আর কালকে একটা জিনিস তোমরা খেয়াল করেছো, আমি আমি আবারও বলছি, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই, রিতম পুরো অ্যাক্টিং করে গেছে। আচ্ছা, ঝিমির ভালোবাসা তো অ্যাক্টিং না, ঝিমির ভালোবাসা তো খুব সাচ্চা না, খুব স্বচ্ছ, ওর মন সরল, ইনোসেন্টও। তাহলে সেই ইনোসেন্ট মেয়েটি কালকে যখন তার হাজবেন্ড, এত ভালোবাসার হাজবেন্ড, পয়েন্ট টু বি নোটেড, এত ভালোবাসার হাজবেন্ড যার জন্য পাগল, মানে চোখের সামনে দেখেছে হাজব্যান্ড অন্য মেয়ের সাথে হোটেলে গিয়ে রয়েছে, প্রমোশনের ভিডিও করছে, বাইরে গিয়ে নাইট স্টে করছে, তবু সে থাকতে পারবে না তাকে ছেড়ে, তাই জন্য সে আবার ফিরে গেল। হ্যাঁ, তো সেই ভালোবাসার হাজব্যান্ড যখন কালকে ধমকি দিচ্ছে মরে যাব মরে যাব মরে যাব, সেখানে ওয়াইফ কি বলছে? ওয়াইফ বলছে ফোনে ব্যস্ত, লাইভ খুলে বসে আছে। ভাবো তো একবার, নিজেকে ওই জায়গাটা প্লেস করে দেখো, নাটক হোক যাই হোক না কেন, কি করতে তোমরা যারা ম্যারিড আছো তারা একবার ভাবো তো কি করতে? ফোন টোন সব বন্ধ করে আগে ঝাঁপিয়ে পড়তে, হাজব্যান্ডকে জড়িয়ে ধরতে, বাঁচানোর চেষ্টা করতে, করতে সে কি করলো? লাইভ খুলে ফোনে ব্যস্ত, আমাকে ব্ল্যাকমেল করছে, ও কি সব ওষুধ টষুধ এনেছে, খেয়ে ব্ল্যাকমেল খাবে বলে ব্ল্যাকমেল করছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এই টাইপের কথা। মানে কেউ যদি কিছু করতে যায়, ও কিন্তু সমানে পোক করে গেল সেই জায়গাটা, ঠিক আছে? ও পোক করে গেল, মানে কিছু বলার নেই, এক্সে বারকার এক। সেখানে রিতমের মায়ের ওই রকম কান্নাকাটি, তার আগে ওর মাও একটা লাইভ করতে বসে গেল, সেখানে এই ঝিমির মাও, মানে কাকে বলবে? বাড়ির গার্জিয়ানরাই তো ঠিক নেই, দিনের পর দিন। আজকে রিতমদের বাড়িকে দোষারোপ করা হয়, হ্যাঁ 100 বার, ওর বাড়ির অনেক দোষ আছে, ছেলের হয়ে সবসময় ওর মা ঝগড়া করতে বসে যায়, প্রচুর দোষ আছে, ওর মায়ের কোনো কন্ট্রোল নেই। কিন্তু পুরো কন্ট্রোভার্সিটা শুরু হয়েছিল কোথা থেকে ভাই? ঝিমিদের বাড়ি থেকে। প্রথম এই জামাইকে নিয়ে বলা, ক্যামেরা খুলে শুরু করেছিল কে? এই যে তোমরা যাকে ভালোবেসে বলো চিঙ্কি মাসি, মিসেস পাল, প্রথম শুরু করেছিল কন্ট্রোভার্সি। এখনো ক্রমাগত করে যাচ্ছে। ওনাকে যতবার এই জায়গায় আসা অবধি, ওনাকে যত কেউ বলেছে, এমনকি লাইভে পর্যন্ত অনেকে বলতো যে কাকুর সাথে তোমার যা হয়েছে তোমরা তোমাদের নিজেদের মধ্যে মেটাও, এইগুলো সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবে না। থেমেছে কেউ থেমেছে? যেমন মা তেমন তার ওই সৎ বাবা, সেও ইগল লড়াইতে মরে, সেও মারাত্মক রিভেঞ্জফুল, তার অনেক কিছু আমরা দেখেছি। সে তো কালকে খুশিতে একেবারে গদগদ, তার হাসির এইখান থেকে এই অবধি তার হাসি, আগেও হয়েছে ওনার সবসময় একটা দেখ কেমন লাগে গোছের একটা ভিডিও নেমে যায়, কালকেও হয়েছে। মানে আমি ঠিক এইটা দেখাতেই উনি ব্যস্ত, ওনার ভাড়মে যায় মেয়ে, ভাড়মে যায় ওইসব মুখে বাতেলা বড় 2.5 মাস 3 মাস থেকে বড় করেছি, ওনার মুখের সব বাতেলা, উনি সারা জীবন ওই বস্তুমূলক ভালোবাসার ওপরেই আটকে আছে, কি দিলাম আর কি পেলাম, এই চেন দিয়েছি, ফোন দিয়েছি, বাড়ি করেছি, এই উনি করে গেলেন। কেউ এই বিষয়টার মধ্যে ঠিক নয়। আর যারা বলছো যে ঝিমি ভালো না রিতম ভালো না ভালো, কেউ ভালো না। সব থেকে খারাপ হচ্ছে এদেরকে পোক করে যাওয়া কিছু মানুষ। আর কালকে যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি সেটা হচ্ছে সমাজসেবীর হাসি, মারাত্মক, কি মজার একটা ব্যাপার। মানে ওনারা চেয়েছিলেন এই ঝিমিকে ঘরে ঢুকিয়ে দিয়ে ব্যাপারটাকে জোর করে সংসার করতেই হবে, চোখ রাঙিয়ে সংসার করতে হবে। সেলফ রেসপেক্ট বলে যে কোনো একটা শব্দ আছে, সেটা তো মানে এখন অভিধান থেকে উঠে গেছে, ইংলিশ ডিকশনারি থেকে নেই। আত্মসম্মান, আত্মমর্যাদা,
সেই শব্দগুলো আর বাংলা ডিকশনারিতে পাবে না, অভিধানে নেই। ঠিক আছে, এটা তো শিখিয়ে দিলেন এই সমাজসেবী এবং তার সহচরীরা, এই বিষয়টা শিখিয়ে দিলেন, জোর করে সংসারে ঢুকিয়ে দিলেন। হ্যাঁ, জোর করে সংসার করতে হবে, জোর করে ঘুরতে যেতে হবে, নাও ওই রকমই হয়েছে। ওই যে জোড়া তাপ্পি, ফাটা জিনিস, মানে ওই সেলাই করে একটু চাপ দিলেই আবার ফেটে যায়, সেই ঘটনাই ঘটেছে, সেই ঘটনাই ঘটেছে। ভালোবাসা নেই, মন নেই, জোর করে সংসার হচ্ছে। এরকম করেই হয়, আমি জানি না এরকম করে কোথায় হয়, এরকম করে কোথায় হয়। কালকে লাইভে তো ওইটাই স্পষ্ট, আগের দিনের লাইভেও স্পষ্ট। রিতম কিছু হলেও বলছে চলে যা বাড়ি ছেড়ে, তুই চলে যা। সেও কি বলছে, ও আমাকে ব্ল্যাকমেল করছে, আমার কোনো দোষ নেই, আমার ঘাড়ে দিতে চাইছে। মানে সেও যে ঝাঁপিয়ে, তার এত ভালোবাসা, কিন্তু সে কোথায় ঝাঁপিয়ে পড়লো? এগুলো তোমরা নোটিস করো, কেউই কম নয়, কেউই কম নয়। আর কি হচ্ছে, কিছু মানুষের আজে বাজেভাবে কিছু মানুষকে টেনে নিয়ে আসা হচ্ছে। আগে যা হয়েছে হয়েছে। হ্যাঁ, আগে কি ওই মিলিকে নিয়ে হয়েছে, আগে কি ও বলেছে না বলেছে আলাদা কথা, আগে কি সাপোর্ট করেছে বলেছে আলাদা কথা। এই পুরো যে ঘটনাটা, এই 2-3 দিন আগেকার যে ঘটনাটা ঘটলো, সেখানে ও কোথায় ছিল? কোথায় ছিল? এই যে একটা রটনা রটিয়ে দেওয়া হলো, স্কুটি কিনতে গেছে, সেখানে নাকি রিতম ছিল। তাহলে প্রমাণ দাও। তোমরা যখন এতই প্রমাণ দাও, তাহলে প্রমাণ দিয়ে কথা বলো। তোমরা এরকম একটা ফেক কথা হঠাৎ করে এসে বলবে কেন? কেন বলবে? আর যারা বলছো রিতম কনগ্র্যাচুলেশন বলেছে, এটা কি করে ঝিমি সহ্য করতে পারে? ঠিক আছে, তাহলে ঝিমি 11 মাস ধরে ওর হাজব্যান্ডকে অন্য মেয়ের সাথে দেখে সহ্য করে কি করেছিল গো? সহ্য করেই তো সে সব কিছু এসেছে। হঠাৎ করে সব কিছু এরকম তুড়ি দিয়ে তো শেষ হবে না। 11 মাসের একটা যে সম্পর্ক এদের মধ্যে ছিল, সেটা হঠাৎ করে এইরকম তুড়ি দিয়ে কি করে শেষ হবে? হবে? হয়ে যাবে? ও তো সব জেনে বুঝেই এসছে। তোমরা কি করে বলো এই কথাগুলো? নিজেদেরকে ওই জায়গাটা প্লেস করে বলো। আমি সাপোর্ট করছি না, আবারও বলছি, ঈশানী আর রিতমের মধ্যে যে ইন্টিমেসিটা মাঝে হয়েছিল সেটা ভুল। ডিভোর্সের আগে তুমি যদি থাকবে না তোমার স্ত্রীর সাথে, ডিভোর্স দিয়ে যা ইচ্ছা করো, ডিভোর্সের আগেই তুমি কারোর সাথে ইনভলভ হওয়াটাই ভুল। কিন্তু জোর করে এইভাবে সংসার করিয়ে দেওয়াটাও ভুল। এইভাবে সংসার হয় না। এটাকে একটা ওপর দেখানো হচ্ছে সংসার হচ্ছে, সব কিছু ঠিক আছে, এইভাবে সংসার হয় না। আবার হবে, আবার কিছুদিনের মধ্যেই সিন ক্রিয়েট হবে, আবার হবে। আবার এই মেয়েটিও ঠিক নেই, আর ছেলেটির সেখানে তো ভুল আছেই, ছেলেটির তো ভুল আছেই, যা করেছে করেইছে। এখন আগে যা আগে বেশি করেছে, এখন সেই খেসারত ওকে পোহাতেই হচ্ছে। আর মেয়েটিও সাংঘাতিক, কিছু একটা ঝগড়া জামাহেলা হলে কি হচ্ছে, নাকি কোর্টে যাচ্ছে। কে বলেছিল ওকে কোর্টে যেতে? কে বলেছিল? ও নিজেই তো বলেছে কোর্টে যাচ্ছে। কেন বলেছে? কথায় কথায় ডিভোর্সের কথাটা কে বলেছে? আগেও তাই হয়েছে, ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্সের কথা কিন্তু রিতম বলেনি। ডিভোর্স করে দেবো, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যাব, ডিভোর্স করতে যাব, কোর্টে যাব, এই জিনিসটা ওই মেয়েটির মধ্যে কেন? তাহলে সেই জিনিসটার জন্য ও কি দায়ী নয়? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া তো হয়। কোথায় আসলে ও না ওইভাবেই বড় হয়েছে, ওর ব্রিঙ্গিংটাই তাই। কিছু হলেই মা বাবার নামে আজে বাজে কথা বলে, বাইরে বাবা মায়ের নামে করে, বিশাল চেঁচামেচি হয়, বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। দেখো এখনও দেখাচ্ছে তারা খেল। 2 বছর আগেও, এখন আমরা 2 বছর ধরে দেখছি বাবা মার খেল বেশি এখন দেখছি, তার আগেও নিশ্চয়ই ছিল। ঝিমিও নিশ্চয়ই এই দেখেই বড় হয়েছে। মানে বলছি না, জঘন্য থেকে জঘন্যতম। আর ইনি এই যে মানবাধিকার কর্মী, মানে ওনাকে আমি কি বলবো, উনি এদেরকে থামিয়ে দেওয়ার বদলে আরও আগুন লাগাচ্ছে। মাঝে হলো ওদেরকে নিয়ে আর ভিডিও হবে না, ঝিমি যখন অপমান করছে এ করছে, ওর কাছ থেকে সরে আসলাম। কোথায় সরে আসলো? কনস্ট্যান্টলি ওদের সংসারের মধ্যে নাক গলিয়ে গেছে। যখন ওরা ভালো ছিল তখনও মার্কেটের মধ্যে একটা, মানে ওয়াইটি প্ল্যাটফর্মে একটা ফেক নিউজ ছড়িয়ে দিল, অত্যাচার করছে, এই করছে সেই করছে। আর ওনার আকাশবাণীর তো শেষ নেই। আর তারপরে কালকে আরও ভয়ানক, যদি আমি ধরেও নি, আবারও বলছি, নাটক করছে উনি, সেইটাকে নিয়ে
উনি একটা মানে ওদের থেকে বোধহয় দ্বিগুণ বয়সের মানুষ, তারও বেশি হবে। উনি এটা বলতে পারেন যে সমাজে বেঁচে থেকে তোর কি হবে, তুই ঝুলে পড়। উনি আবার ইনসিস্ট করছে এই জিনিসটা, ভাবা যায় এটা যে কত বড় ক্রাইম। উনি সোশ্যাল প্ল্যাটফর্মে উনি অন্যের বিচার করবেন, আর উনি তো নিজের গর্ত নিজে খুঁড়ছেন। উনি যে ধরনের জিনিসগুলো করছেন এটাও কি ঠিক? এটাও কি ঠিক? তোমরা নিরপেক্ষ বিচারের কথা বলো। ভিউয়ার্সদের প্রশ্ন করছি, তোমরাও নিরপেক্ষ? তোমরাও নিরপেক্ষ? জাস্টিস ফর ঝিমি, জাস্টিস ফর ঝিমি করতে গিয়ে দেখো তো সমাজের মাঝে বসে, একটা সোশ্যাল প্ল্যাটফর্মে বসে এরা কি নোংরামো করছে। এক কথায় বলতে গেলে জঘন্য 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 জঘন্য। যাই হোক, আর কি বলবো, মানে হাঁপিয়ে উঠেছি, সত্যি কথাই বলছি, হাঁপিয়ে উঠেছি সত্যি বলতে। একদম যদি না ভিডিও করি, না বলি, কোনো প্রতিবাদমূলক ভিডিও এতদিন করছি, সেখানে যদি কিছুই না বলি, তোমরাই বলবে এই বোধহয় অনেক ভিউয়ার্সরাই বলতে এই তো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে সরে গেছে, এই তো বলছে না, এই সমাজসেবী হেবি চোখ রাঙিয়েছে, বলেছে যে এই সঞ্জয় দা, মিলি আর হচ্ছে ঈশানী, এরা হচ্ছে দায়ী, এবং এদের সাপোর্টে যারা কথা বলছো তারাও হয়েছে দায়ী। আমি কারুর সাপোর্টে কথা বলছি না, সর্বপ্রথম বলে দিই, আমি বাবা কারুর সাপোর্ট টাপোর্টে কথা বলছি না। আমার যেখানে ভুল মনে হচ্ছে আমি ভুল বলছি। আমি এদেরও কোনো ভুল দেখবো, নিশ্চয়ই ভুল বলবো, কিন্তু যেটা হচ্ছে খুব খারাপ হচ্ছে। আর জোর করে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হচ্ছে, আর তারপরে যখন সেটা হচ্ছে, হ্যাঁ, তখন হচ্ছে ওই যে সব ব্যাটাকে ছেড়ে দিয়ে নে, এই ব্যাটাকেই ধর। এখন হচ্ছে সঞ্জয় দা হচ্ছে চক্ষুশূল, এবার সব বিষয়ে সঞ্জয় দা। এবার সঞ্জয় দার সাথে আরও জুটলো হচ্ছে এই মিলি আর ঈশানী। কোনো মানে হয়? ঈশানী আগে কি করেছে সেটা পুরনো কথা। এখন হঠাৎ ঈশানীকে টেনে নিয়ে এসে ও এই করেছে, ও সেই করেছে, ও রিলস বানিয়েছে। আরে ভাই, বেসলেসভাবে কথা বললে হবে? তোমরা প্রমাণ দিয়ে কথা বলো। হঠাৎ করে ও কোথা থেকে চলে এলো, কোনো মানে নেই। ওই সব করছে, নেই ওর ঘাড়েই দে সব কিছু। আগেও হয়েছে, এখনও হচ্ছে, সব ওই করেছে, কিচ্ছু বলার নেই। চলো, তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।